সেই নতুন বাংলাদেশের জন্য একটা রাষ্ট্র সংস্কারের ঐক্যমত্য কমিশনের জুলাই সনদ, রাষ্ট্রপতির আদেশ, একই দিনে জাতীয় নির্বাচন, গণভোট, এই সব কিছু আইনি ভিত্তি দেওয়ার প্রয়োজনে 11 দলের পক্ষ থেকে আমরা এখনো দাবি করে যাচ্ছি এবং নির্বাচনের আগে বিএনপি সহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যে সমস্ত রাজনৈতিক দল রাজপথে তৎপর ছিলেন সবারই দাবি ছিল যে এই রাষ্ট্রের বিদ্যমান সাংবিধানিক, আইনি, জুডিশিয়ারি, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, এভরি সেক্টর অফ আওয়ার অর্গান আমরা রিফর্ম করব, সংস্কার করব। সেজন্যই কিন্তু সংস্কার কমিশন, এরপরে সেটা ঐক্যমত্য কমিশন, এরপরে সেটা 25-এর 17ই অক্টোবরে এসে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদে আবার সবাই আমরা সই করলাম। সেইটাকে আইনি ভিত্তি দেওয়ার জন্য লিগ্যাল এক্সপার্ট, সংবিধান বিশেষজ্ঞ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সচিব, জুডিশিয়ারির লোকেরা মিলে 9টা মাস প্রায় 33টি রাজনৈতিক দল আমরা বৈঠক করেছি এবং সেখানেই 166টি সংস্কার প্রস্তাব রাজনৈতিক দলের কাছে সংস্কার কমিশনের পক্ষ থেকে পাঠানো হয়েছিল। সেগুলো বিবেচনা করে রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছিল কমিশনে। ভিন্ন ভিন্ন মত থাকায় তদানীন্তন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে হেড করে একটা ঐক্যমত্য কমিশন আবার গঠন হলো এবং সেই ঐক্যমত্য কমিশনের কাজ ছিল যে এই 166টি সংস্কার প্রস্তাবের ব্যাপারে সব পলিটিক্যাল পার্টিগুলোকে একমত করা। সে চেষ্টা তারা করেছেন। আমরাও সেখানে বিএনপি সহ সব দল দফায় দফায় বসে বিভিন্ন রাজনৈতিক দল আমরা চেষ্টা করেছি এবং 84টি রাজনৈতিক, সাংবিধানিক, আইনি এবং প্রশাসনিক বিষয়ে আমরা সবাই একমত হয়ে গেলাম যে এটারই নাম হবে জুলাই চার্টার, জুলাই সনদ। এটাকে আইনি ভিত্তি দিতে হবে এবং সেই আইনি ভিত্তির মধ্য দিয়ে বাংলাদেশের সংবিধানের তফসিলে এটা আইন হিসেবে অন্তর্ভুক্ত হবে। এই পর্যন্ত বিএনপি সহ সবাই আমরা একমত ছিলাম। চেষ্টা হলো, বলা হলো এটার জন্য একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার প্রয়োজন, আইনি ভিত্তি প্রয়োজন। খুব সংক্ষেপে বলি, তার ভিত্তিতেই কিন্তু আমরা জুলাই সনদ স্বাক্ষর করলাম। 2025 সালের 13ই নভেম্বর একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার হলো রিফর্মের জন্য এবং সেখানে সংবিধান সংস্কার পরিষদ নামে একটা পরিষদ গঠন হবে, আবার পার্লামেন্ট ইলেকশনও হবে। একই ভোটে 2টা পরিষদ হবে, তারাই সংবিধানের রিফর্মের ব্যাপারে ডিসিশন নেবেন। তার পদ্ধতি ওখানে বাতলে দেওয়া হলে এবং সেই কাজ শেষ হলে বাকিরা মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে তারা 5 বছর অ্যাক্ট করবেন। বিএনপি সহ সবাই আমরা একমত হইলাম। এটা 13ই নভেম্বর 2025। তার 12 দিন পরে 25শে নভেম্বর 2025 একটা অধ্যাদেশ জারি হলো গণভোট এবং জাতীয় ভোটের। সেই অধ্যাদেশে একই দিনে গণভোট, একই দিনে জাতীয় ভোটের বিধান, গণভোটে কি 4টা প্রশ্ন থাকবে, সে 84টি সংস্কারের ব্যাপার প্রশ্নকে 4টা প্রশ্নে কনসাইজ করে ভোটারের কাছ থেকে মতামত চাওয়া হলো। এখানে যদি আমরা রাজি থাকি তো হাতে আমরা ভোট দেব, হা জয়যুক্ত হলে ওটার আইনি ভিত্তি হবে এবং এটা সংস্কার পরিষদের একটা অধিবেশন ডাকবেন, সেখানে এটা আইনি ভিত্তি পাবে এবং সেটাই সংবিধানের তফসিল অন্তর্ভুক্ত হবে। এই পর্যন্ত বিএনপি সহ আমরা সবাই একমত ছিলাম। কিন্তু আফটার ইলেকশন যখন বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো, সরকার গঠন হলো, সংসদ সদস্যদের শপথ হয়ে গেল, তখন যখন দৃষ্টি আকর্ষণ করা হলো তাহলে এখন আসেন সংবিধান সংস্কার পরিষদের বৈঠক ডাকেন এবং জুলাই সনদটা বাস্তবায়ন করেন, তখন ওনারা বললেন যে না,
এই সংবিধান সংস্কার পরিষদ বেআইনি, রাষ্ট্রপতির এই আদেশ সংবিধানের এখতিয়ার বহির্ভূত, সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া কোনো সংবিধানে নাই। এই সংবিধানের দোহাই দিয়ে সরকারি দলের পক্ষ থেকে কখনো স্বরাষ্ট্রমন্ত্রী, কখনো আইনমন্ত্রী নানানভাবে জনগণকে কনফিউজ করতে থাকলে এখান থেকেই দেশের রাজনৈতিক সংকট শুরু হলো। সাংবাদিক বন্ধুগণ, এই অনেক বিশ্লেষণের বিষয়, আমরা সেদিকে যাব না। মধ্য কথা হলো, আমাদের এই বিভাগীয় সমাবেশ কেন? 12ই ফেব্রুয়ারি কোটি কোটি মানুষ একই দিনে জাতীয় এবং গণভোটে ভোট দিয়ে 84 সংস্কারের প্রস্তাবের পক্ষে 70% মানুষ হা ভোট দিয়ে হাকে জয়যুক্ত করলো। তার অর্থ হলো, ওই গণভোটের সংস্কারের যত প্রস্তাব ছিল তাতে যারা হাতে ভোট দিয়েছেন তারা সংস্কারকে মেনে নিয়েছেন। ইভেন বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপি বিং এ পার্টি, তারাও কিন্তু বিফোর রেফারেন্ডাম সারা দেশে ক্যাম্পেইন করেছেন যে না আপনারা হাতে ভোট দেন। এটা তো খুব শিশুরাও বোঝে, যিনি হাতে ভোট দিতে বললেন তার অর্থ হলো তিনি ওই সংস্কার প্রস্তাব মেনে নিলেন। কিন্তু সরকার গঠনের পরে ওনারা বলছেন যে না, এই গণভোট বেআইনি, এটা আমরা সংবিধান বিরোধী, এটা এইভাবে হবে না। ওনারা 84টি প্রস্তাবের মধ্যে গুরুত্বপূর্ণ 8টা 10টা কনস্টিটিউশনাল এবং জুডিশিয়াল ইস্যুতে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন ঐকমত্য কমিশনে। ওইগুলো বাদ দিয়ে ওনারা জুলাই সনদের বাকি অংশ মানতে চান। আর দেশের মানুষ বলছে ন, 70% মানুষ গণভোটে ভোট দিয়েছে, প্রায় 5 কোটি মানুষ। সেই গণভোটের ব্যালটে যে 4টি প্রশ্ন ছিল উইদাউট নোট অফ ডিসেন্ট, কোন নোট অফ ডিসেন্ট ছাড়াই গণভোটে 70% মানুষ ভোট দিয়েছে। অর্থাৎ বিএনপির নোট অফ ডিসেন্ট জুলাই সনদে যে 10টা 12টা পয়েন্ট ওনারা দিয়েছিলেন, 12ই ফেব্রুয়ারির গণভোটে 70% ভোটার ভোট দিয়ে বিএনপির নোট অফ ডিসেন্টকে খারিজ করে দিয়েছে। আমি বলবো, এটা আমরা আগেও বলেছি, পার্লামেন্টে আমাদের এমপিরা বলেছেন যে বর্তমান প্রধানমন্ত্রী সহ বিএনপি নেতারা যদি সত্যি হাতে ভোট দিয়ে থাকেন, তাদের ক্যাম্পেইন এবং কথায় যদি তারা সিনসিয়ার হয়ে থাকেন, তার অর্থ হলো যে এই 84টি সংস্কার প্রস্তাবে তারাও মেনে নিয়েছেন। তাহলে জুলাই সনদের স্বাক্ষর থেকে 12ই ফেব্রুয়ারি গণভোটে প্রায় মাঝখানে 3-4 মাস চলে গেছে। এর মধ্যে বিএনপি একবারও বলেনি যে না এটা আমরা মানব না। ক্ষমতায় যাওয়ার পরে আপনি বলছেন, একবার পুরো 180 ডিগ্রি ইউটার্ন নিয়ে নিলেন যে না এটা সংবিধান বিরোধী। তো তখন কেন বলেননি যে রাষ্ট্রপতির এখতিয়ার নাই? তখন কেন বলেননি এটা সংবিধান বিরোধী? এই গণভোটের প্রস্তাব তো বিএনপিরই ছিল। সেই কারণে আমাদের আজকের এই বিভাগীয় সমাবেশ শুধু খুলনায় নয়, 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে শীর্ষ নেতৃবৃন্দ বৈঠক করে, আপনারা জানেন কয়েক মাস ব্যাপী মহানগরী, রাজধানী ঢাকা, জেলা উপজেলায় বিক্ষোভ, সমাবেশ, লিফলেট বিলি, গোল টেবিল, জনগণকে গণভোটের এই রায় বাস্তবায়ন না হলে যে জুলাইয়ের রক্ত যে বৃথা যাবে, আমরা এই মেসেজটা পৌঁছে দিচ্ছি। এবং পার্লামেন্টে আমাদের লিডার অফ দি অপোজিশন ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে এবং রাজপথে 11 দল আমরা এই কথাই বলে যাচ্ছি যে আপনারা জাতির কাছে কমিটেড, যে আপনারা এই গণভোটের রায় মানবেন, সেটা বাস্তবায়ন করুন। এখনো বাজেট সেশন চলছে, সুযোগ আছে, পার্লামেন্টের সংবিধান সংস্কার পরিষদের বৈঠক ডাকুন, সেখানে এই সংস্কার প্রস্তাব আপনারা গ্রহণ করুন এবং জুলাই ভিত্তি দেওয়ার জন্য আপনারা তফসিলে সংবিধানে অন্তর্ভুক্ত করুন। এখনো সুযোগ আছে। কিন্তু ওনারা বলছেন না, আমরা সংবিধান সংশোধন করব, সংস্কার নয়। অ্যাটেন্টিভ থাকেন পলিটিক্যাল পার্টির নেতাদের বক্তব্যের মধ্যে ফাঁকটা দেখেন, দুইটা ফাঁক। একটা হচ্ছে ওনারা বলেন জুলাই সনদ মানবো, একবারও বলে না যে গণভোটের রায় মানব। একদিকে জুলাই সনদ, একদিকে গণভোটের রায়। শুভঙ্করের ফাঁকিটা কোথায়? জুলাই সনদের মধ্যে ফাঁকি হলো যে 10-12টা বিষয় নোট অফ ডিসেন্ট দিয়েছেন জুডিশিয়ারিতে, সাংবিধানিক সব পদ শুধু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি একক ক্ষমতার অধীনে ছিল, এটা বদলাইতে হবে।
অপোজিশন, ট্রেজারি বেঞ্চ এবং বিভিন্ন জুডিশিয়ারি থার্ড একটা অ্যাপয়েন্টিং অথরিটি দিয়ে পাবলিক সার্ভিস কমিশন, অ্যান্টি কারাপশন কমিশন, চিফ জাস্টিস, ক্যাপটেবার কমিশনের প্রভিশন, সরকারের প্রভিশন, তারপরে আপনার আপিল ডিভিশনের বিচারপতি, অ্যাটর্নি কি বলে আপনার কন্ট্রোলার জেনারেল, অডিটর জেনারেল, এইসব সাংবিধানিক পদের আগের ব্যবস্থা ছিল যে প্রধানমন্ত্রী যা ইচ্ছা করবেন রাষ্ট্রপতি দিয়ে প্রজ্ঞাপন জারি করলে সেটা হয়ে যাবে। সংস্কারের প্রস্তাবে বলেছেন নো, প্রধানমন্ত্রীর সীমাহীন এই ক্ষমতার লাগাম টানতে হবে। এখানে সরকারি দল, বিরোধী দলের প্রতিনিধি থাকবে এবং জুডিশিয়ারি সহ এক্সপার্ট নিয়ে একটা থার্ড একটা অ্যাপয়েন্টিং অথরিটি তারা গুরুত্বপূর্ণ কমিশনে তারা কমিশন গঠন করবে। এখানে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে। জুলাই সনদে বলা হয়েছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমে, অর্থাৎ কাস্টিং ভোটের আনুপাতিক হারে উচ্চকক্ষের 100 আসন ভাগ হবে। বিএনপি সেখানে নোট অফ ডিসেন্ট দিয়ে বলেছে না, এটা আমরা মানি না, প্রাপ্ত আসন সংখ্যার ভিত্তিতে ভাগ করে করতে হবে। এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে। অথচ দেখবেন আপনারা সবাই ভোট দিয়েছেন, যারা হাতে ভোট দিয়েছেন দেখবেন 4টা প্রশ্নের মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট পিআর পদ্ধতিতে হবে, ব্যালটে ওটা লেখা আছে। তো ওখানেই যদি প্রধানমন্ত্রী হাতে ভোট দিয়ে থাকেন তাহলে আপনি ব্যালটে পিআরে ভোট দিলেন আর মানার সময় বলছেন না পিআর মানি না। এটাকে কি বলে? এটা দ্বিচারিতা। যা কথা দেয়া হলো তা মানা হলো না। এইভাবে আন্তর্জাতিক চুক্তি, বিদেশের সাথে কোনো চুক্তি ও আইন হলে লোয়ার হাউস আপার হাউসে ডিসকাস করতে হবে, অনুমোদন করতে হবে। বিএনপি সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে। আর্টিকেল 70 যেটা আছে আমাদের সংবিধানে, সেটা ইমপ্লিমেন্ট করার ব্যাপারে একটা জায়গায় তার নোট অফ ডিসেন্ট আছে। সময় কম, এরকম 8টি-10টি গুরুত্বপূর্ণ নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে বিএনপি জুলাই সনদ মানতে চায়। আর আমরা বলেছি যে গণভোটে যে রায় হয়েছে এখানে কোনো নোট অফ ডিসেন্ট নাই। 5 কোটি মানুষের ভোটে নোট অফ ডিসেন্ট খারিজ হয়ে গেছে, আর ব্যালট ওটা ছিল না। এটাই আপনাকে মানতে হবে। সেজন্য আমরা এই সব সমাবেশের মধ্য দিয়ে ক্ষমতাসীন বিএনপি জনগণের সাথে কথা দিয়ে কথা রাখছে না। এবং তার বড় দলিল আপনাদেরকে বলি, বিএনপি এই সরকার পরিবর্তনের আগেই, অন্তর্বর্তীকালীন সরকারের আগেই তারা যখন 31 দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব নিয়ে আন্দোলন করছিল, তাদের সাথে আরো কিছু বাম ঘরানার সমমনার দলও কিন্তু এই রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে ছিল। নিশ্চয়ই আপনাদের সবাই জানা আছে। সে 31 দফা খুলে দেখবেন। 31 দফার প্রথম দফায় তারা বলেছে যে এই রাষ্ট্র সংস্কারের জন্য একটা সংবিধান সংস্কার কমিশন করতে হবে। আমি আবার কোট করছি, আক্ষরিক অর্থে ওনারা ওই 31 দফার প্রথম দফায় সংবিধান সংস্কার কমিশন, এই কমিশন শব্দটা আছে। এখন কমিশনার বলেন না, সংস্কারও বলেন, এখন বলেন সংবিধান সংশোধন। সংশোধন আর কমিশন ফার ডিফারেন্স। সংশোধন একটা লাইন আছে, তার আপনি একটা শব্দ বাক্যকে চেঞ্জ করবেন। আর সংস্কার সংবিধানের কাঠামো পরিবর্তন, আইডিয়া পরিবর্তন, চেতনা পরিবর্তন, দৃষ্টিভঙ্গি পরিবর্তন, ইডিওলজি পরিবর্তন হবে। দ্যাট ইজ কল্ড রিফর্ম। এখন দুইটা জায়গায় বিএনপি বাংলাদেশের মানুষকে ভুল বোঝাতে চায়। সংবিধান আর সংস্কার দুইটাকে গুলায় ফেলছেন। আর হচ্ছে জুলাই সনদ আর গণভোট, দুটাকে আলাদা করে ফেলে বাংলাদেশের সহজ সরল মানুষ। কিন্তু এখন মানুষ কিন্তু বুঝে ফেলছে বাংলাদেশের সংবিধান, আইন কানুন শুধু সরকারি দলের মন্ত্রীদের কাছে নেই, সবার কাছেই আছে। বাংলাদেশের আইনজ্ঞ, বিশেষজ্ঞ, লিগাল এক্সপার্ট, কনস্টিটিউশন এক্সপার্ট, বড় বড় জুডিশিয়ারি যারা আছেন তারা সবাই গোল টেবিলে আলোচনা করে বলছেন যে না, গণভোট আমাদের কার্যকর করতে হবে। রায় সাংবাদিক বন্ধুগণ এবং প্রিয় দেশবাসী, খুলনাবাসী, এই গণভোট দীর্ঘ 17-18 বছরের ফ্যাসিবাদী রাজনীতি থেকে মুক্ত হয়ে 18 কোটি মানুষের ব্যাপক রক্তক্ষয়ের মধ্য দিয়ে, রুদ্ধশ্বাসের সেই বিজয়ের মধ্য দিয়ে যে নতুন মানবিক বৈষম্যহীন একটি সমৃদ্ধ নতুন বাংলাদেশ আমরা চেয়েছিলাম, সেটা কখনোই বাস্তবায়ন হবে না যদি বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থারই সংস্কার না হয়। ফলে ওই সংবিধান সংশোধন করে ক্ষমতাসীন দলের ইচ্ছামতো আসল মৌলিক জিনিসগুলো বাদ দিয়ে যদি সংবিধান সংশোধন হয়, এটা হবে একটা ইম্যাটেরিয়াল জিনিস। এতে রাষ্ট্র ব্যবস্থার গুণগত কোনো পরিবর্তন হবে না। সেই দলীয়করণ থাকবে, সেই দুর্নীতি থাকবে, সে ভিন্ন মতের উপরে দমন পীড়ন থাকবে।
এবং দলীয় কর্তৃত্বের মধ্য দিয়ে সমস্ত জায়গায় একচ্ছত্র একদলীয় সেই ফ্যাসিবাদী শাসন থাকবে। এই কাঠামোতে যতবার নির্বাচন হবে, যারাই প্রাইম মিনিস্টার হবে, তারা আর একটা শেখ হাসিনা হয়ে এই দেশের উপরে ফ্যাসিবাদী শাসন চাপিয়ে দেবে। যে সনদ তৈরি করে এটাকে মানতে হবে। দ্যাট ইজ হোয়াই 11 দলের শীর্ষ নেতারা বাংলাদেশের সকল বিভাগীয় শহরে এই সমাবেশের ডাক দিয়েছে। প্রথম সমাবেশ আমরা রাজশাহীতে করেছি, সেকেন্ড সমাবেশ আমরা লালদিঘির ময়দানে করেছি সেদিন, চট্টগ্রাম লালদিঘির ময়দানে, থার্ড সমাবেশ হচ্ছে খুলনায় আগামী 20 তারিখ সার্কিট হাউস ময়দানে, যেখানে ডক্টর শফিকুর রহমান সহ 11 দলের শীর্ষ নেতৃবৃন্দ লিফলেটে আপনারা সবাই নাম দেখেছেন, আমি সময় পেলে আমি নামগুলো পড়ছি না, ইনশাআল্লাহ সবাই সেখানে উপস্থিত থাকবেন এবং বক্তব্য। এর সঙ্গে যুক্ত হয়েছে সাম্প্রতিক যে সমস্ত জনদুর্ভোগ, ক্ষমতায় এসে আপনারা দেখেছেন বিস্ময়ের সাথে, মানে সংসদ গঠিত হয়ে পারে নাই, কেবল নির্বাচন হয়েছে, অধিবেশন আরম্ভ হয় নাই, তার আগেই কিন্তু দলীয় কি হলো, মাইক বন্ধ হয়ে গেল নাকি, এই তারে নাড়াচাড়া লাগছে, প্রায় বাস্তবায়ন প্রধান ইস্যু। এর সাথে শুরু হয়েছে ক্ষমতাসীন দল সরকার গঠনের প্রায় মাস চারেক হতে পারল শুরু থেকেই। আচ্ছা, একটা নির্বাচন হয়েছে, সংসদ পার্লামেন্ট বসুক, জাতীয় ইস্যুতে পার্লামেন্টে আলোচনা হোক, সংসদ বসার আগেই দলীয়করণ শুরু। স্থানীয় সরকারগুলোতে প্রশাসক নিয়োগ, বদলি, ওএসডি, ট্রান্সফার, পদায়ন সব জায়গায় আরম্ভ হয়ে গেছে। তাহলে আমরা ফ্যাসিবাদী যুগে যে দলীয়করণের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, তার সাথে এই যুগের কি পার্থক্য থাকবে? বিফোর পার্লামেন্ট এই কাজ তারা শুরু করেছে। পার্লামেন্ট শুরু হওয়ার পর তো এখন মানে আগে ছিল জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, এখন কেডিএ, বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষ, নানান পদ পদবি, শিক্ষা প্রতিষ্ঠান। ব্যাখ্যা দিতে কি মন্ত্রী বলে, তা অসুবিধা কি? দলের লোক থাকলে আমরা আন্দোলন করছি, আমরা সংখ্যাগরিষ্ঠ পেয়েছি, তো অসুবিধা কি? তো এর জবাব ওনারা নিজেরাই জানেন। এই জায়গাগুলোতে পরিষ্কার বলা আছে, বিশেষ করে লোকাল গভর্নমেন্টের ব্যাপারে, জেলা পরিষদ, উপজেলা, সিটি কর্পোরেশন, সংবিধানে পরিষ্কার বলা আছে বাংলাদেশের সকল স্থানীয় সরকারে নির্বাচিত জনপ্রতিনিধিরাই দায়িত্ব পালন করবে। ঠিক আছে, আপনি ইলেক্টেড হয়ে আসছেন, আপনি ইলেকশন দিয়ে দিতেন, সিটি কর্পোরেশনে যারা জিততো, জেলা পরিষদে যারা জিততো, পৌরসভায় যারা জিততো, তারা যেত। আপনারা আসার আগে তো এখানে প্রশাসকই ছিল, তা আপনি এসে আর একটা প্রশাসক দিলেন না। এ প্রশ্ন কি সংবিধান সম্মত নয়? তো ফলে আগের যাদের বিদায় করলাম, খালি বলতাম দলীয়করণ দলীয়করণ, আওয়ামী লীগ। লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির AKM আনোয়ারুল ইসলাম চান, শীর্ষ নেতাদেরই এখানে লিফলেটে নাম আছে। আশা করি সবাই আসবেন। আর এই খুলনা বিভাগের 10টা প্রশাসনিক জেলা, সম্ভবত 35 না 36টা নির্বাচনী আসন মনে হয়, 36টা আসনের 25টি আসনেই বিরোধী দলীয় নেতারা এমপি নির্বাচিত হয়েছে। তারাও ইনশাল্লাহ থাকবেন। যদি ওই দিনে পার্লামেন্ট সেশনটা চালু থাকবে, শুনলাম বাজেট সেশনের প্রয়োজনে শুক্র শনিও অধিবেশন চালু থাকবে বলে আমি গত রাতে শুনতে পেরেছি। তারপরেও আমরা অনুরোধ করেছি এমপি সাহেবদেরকে, জরুরি সেশনে তাদের কোনো এজেন্ডা না থাকলে ইনশাল্লাহ তারা জনসভায় উপস্থিত হবেন। সাংবাদিক বন্ধুগণ, এই জনসভায় আমাদের পরিকল্পনার মধ্যে প্রচারণায় আমরা নগরীর বিভিন্ন স্থানে মাইকিং এবং প্রত্যেকটি জেলার, উপজেলা, ইউনিয়ন, অধস্থান পর্যায়ে স্ব শাখার দায়িত্বে ব্যাপকভাবে মাইকিং হচ্ছে। পোস্টার, লিফলেট, বিলবোর্ড, তোরণ এবং নানান রকমের প্রচার সামগ্রী ইতিমধ্যেই এই সব শাখাগুলোতে রাস্তার আশেপাশে শহরে শোভা পাচ্ছে। আমিও আসবার সময় আমার চোখে পড়েছে আলহামদুলিল্লাহ। এবং শৃঙ্খলা, স্বেচ্ছাসেবক সমাবেশের ডিসিপ্লিনটা ঠিক রাখার জন্য আমরা আমাদের শৃঙ্খলা বিভাগ আমরা করেছি এবং তারা সেখানে দায়িত্ব পালনের জন্য নির্দিষ্ট দায়িত্বশীল থাকবেন।
প্রশাসনের সঙ্গে পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, গভর্নমেন্টের যত এজেন্সি আছে প্রত্যেকের সঙ্গে ফর্মালি আমাদের 11 দলের নেতৃবৃন্দের যোগাযোগ এবং আলোচনা হয়েছে। ওনারা আশ্বস্ত করেছেন এই সমাবেশ বিশাল রূপ ধারণ করবে, লক্ষ লক্ষ লোক ইনশাআল্লাহ। সার্কিট হাউসে তো ঠাঁই হবে না, রাজধানীতে যে মহাসমাবেশগুলো হয় আমরা যে আলামত পাচ্ছি এই সমাবেশে, খুলনা মহানগরীর সার্কিট হাউসমুখী সমস্ত সড়কগুলো ইনশাআল্লাহ জনস্রোতে এসে সার্কিট হাউসে মিলিত হবে। মহানগরী একটা সমাবেশে পরিণত হবে ইনশাআল্লাহ। এবং ট্রাফিক বিভাগকে নির্বিঘ্ন করার জন্য সে কর্তৃপক্ষের সাথে আমাদের আলোচনা হয়েছে। যানবাহনে বিভিন্ন স্থান থেকে যারা আগমন করবেন তাদের পার্কিং অ্যারেঞ্জমেন্ট করার জন্য ট্রাফিক সিস্টেম আমাদের সংগঠনের 11 দলীয় ঐক্যের নেতৃবৃন্দ এবং প্রশাসনিকভাবে সুশৃঙ্খলভাবে সে দায়িত্ব পালনের জন্য ব্যবস্থা ইনশাল্লাহ নেওয়া হয়েছে। এরপরে আমাদের চতুর্দিক থেকে আগ্রহী বিভিন্ন জেলারও 11 দলীয় নেতা কর্মী এবং সাধারণ জনগণ, শীর্ষ নেতারা এখানে আসছেন, তো তাদের কথা শোনার জন্য ওনারা কিন্তু এখানে উপস্থিত হবেন। তাদের নিরাপত্তা, তাদের একটু বসবার ব্যবস্থা, মাঠ সার্কিট হাউস তো খুব একটা বড় মাঠ না, এখানে মাঠ ভর্তি হয়ে যাবে অনেকেই। তো সেজন্য আমরা চেষ্টা করব মাঠের চারিদিকের রাস্তাগুলো, ওদিকে রূপসা সেতু, এদিকে জেলখানা ঘাট, এদিকে গেট অফ দি খুলনা ফুলতলা থেকে, ওদিকে সাতক্ষীরা থেকে আসার পথে ডুমুরিয়া চুকনগর, এই সব বাগেরহাট থেকে আসার পথে রূপসা সেতু, সব প্রবেশ পথগুলোতে আমাদের সিকিউরিটি রিসিভ করার জন্য আমাদের দায়িত্বপ্রাপ্ত লোকেরা থাকবে, তাদেরকে তারা গাইড দেবেন, তারা কোথায় বসবেন, কিভাবে যাবেন, গাড়ি কোথায় রাখবেন, এভরিথিং হবে। এবং আমাদের একটা বিশাল মঞ্চ আমরা তৈরি করব, যাতে 11 দলের শীর্ষ নেতারা, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, 11 দলের এই 10 বিভাগের যে সমস্ত জেলার নেতৃবৃন্দ যারা আসবেন তাদের আসন সংরক্ষণ করা যায়। সেজন্য একটা বড় সাইজে আমরা একটা মঞ্চ তৈরি করব। আমরা মাইকের হর্ন খুলনা সার্কিট হাউস ময়দান ছাড়িয়ে শহরের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ জায়গায় যেখান থেকে প্রবেশ পথ থেকে ঢুকবে, এখানে আসতে না পারলে সেখানে থেকে যেন তারা জনসভায় নেতৃবৃন্দের বক্তব্য শুনতে পারেন। প্রায় 250 থেকে 300 হর্ন আমরা মাঠের চতুর্দিকে নেতৃবৃন্দের বক্তব্য পৌঁছাবার জন্য অ্যারেঞ্জমেন্ট করেছি। আপনাদের সবার কাছে আমরা দোয়া চাই আমাদের এই সাউন্ড সিস্টেম। বড় কথা হলো মহান আল্লাহর সাহায্য, আবহাওয়ার জন্য আমাদের আকুতি এবং মিনতি তার কাছে আমরা করছি যে আবহাওয়াটা যেন সেদিন একটু ভালো থাকে, মিটিংয়ের উপযোগী থাকে। এখন বর্ষা মৌসুম, বর্ষা হতেই পারে, আল্লাহ চাইলে সেই দিনটা বর্ষামুক্তও থাকতে পারে। আমরা আল্লাহর কাছে সেই তৌফিক চাই, সেই রহমত কামনা করি। যদি আল্লাহ তাআলার ইচ্ছা হয় বৃষ্টি বাদল কোনো পরীক্ষার কোনো পরিস্থিতির মুখোমুখি আমরা হয়ে যাই, আমরা অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করব। আমরা মঞ্চের উপরে ত্রিপল রাখবো, নেতৃবৃন্দ যাতে অন্তত বৃষ্টির পানি থেকে কিছুটা সেফ থাকতে পারেন যারা দূর থেকে আসবেন। এই জাতীয় পরিকল্পনা আছে। আরো কোনো বিকল্প থাকলে আমরা আবার ভাববো। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আমাদের সেই ধরনের প্রস্তুতিও থাকবে এবং আল্লাহ চাইলে বর্ষা নাও হইতে পারে। আমরা ধরে নিচ্ছি যে আল্লাহ তাআলার রহমত আমরা ইনশাআল্লাহ পাবো। আপনাদের সকলকে আমি সেই সমাবেশে উপস্থিত হয়ে আমাদের এই সমাবেশের খবর এবং ছবি ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সহ গ্রহণ করা এবং আপনাদের গণমাধ্যমে প্রচারণার মাধ্যমে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষার যে দাবি, যে গণভোটের রায় বাস্তবায়নের এই গণদাবিকে আপনারা জাতির সামনে তুলে ধরবেন। পেশাগত এটা একটা বড় দায়িত্ব। আপনারা কোনো রাজনৈতিক দলের সদস্য নন, কিন্তু এই দেশের মানুষ হিসেবে জনগণের আকাঙ্ক্ষার সাথে গণমাধ্যমের এই সমন্বয়, এই সহযোগিতা আমরা কামনা করি। আমরা জানি জনগণ
রাজনৈতিক দল এবং গণমাধ্যম, এই তিনটার মধ্যে যদি সেতু বন্ধন না হয়, কোঅর্ডিনেশন না হয়, দেশের গণতন্ত্র এবং মানুষের আকাঙ্ক্ষার কখনো উত্তরণ এবং উন্নয়ন ঘটে না। সেক্ষেত্রে খুলনার সাংবাদিক এবং মিডিয়া কর্মী আমার বন্ধুদের কাছে আমার আবেদন থাকবে যে আমাদের এই বিশাল আয়োজন, বিশাল কর্মযজ্ঞ কয়েকদিন ধরে 11 দলের নেতৃবৃন্দ এখানে আমাদের দুদিকেই বসা আছেন, বারবার তারা দফায় দফায় বসছেন। আমাদের জনাব মোবারক হোসেন ভাইয়ের নেতৃত্বে একটা বাস্তবায়ন কমিটি হয়েছে, উনি সবসময় সুপারভাইজ করছেন। অলরেডি উনি আজকেই ঢাকায় থেকে চলে এসছেন এবং জনসভা পর্যন্ত খুলনাতেই অবস্থান করে এই জনসভার ব্যবস্থাপনার সামগ্রিক তত্ত্বাবধান তদারকি ইনশাআল্লাহ করবেন। আপনারা আমাদের একেবারেই পরিবারের মানুষ, এই জনসভাকে আরও সুন্দর সুশৃঙ্খল করার জন্য আপনাদের আরও কোনো ভালো পরামর্শ থাকলে আমরা ওয়েলকাম জানাবো। যে কোনো সময় আমাদের নেতৃবৃন্দের কাছে আপনারা এই পরামর্শ দিয়ে জনসভাকে সুন্দর সফল করার জন্য আশা করি সহযোগিতা করবেন। আমি সরকার যদি আবার অতীতের ফ্যাসিবাদী শক্তির ন্যায় পার্লামেন্টে আলোচনার এই সুযোগ থাকা সত্ত্বেও সংবিধান সংস্কার পরিষদের বৈঠক না ডেকে জুলাই সনদ বাস্তবায়ন না করে জনগণের আকাঙ্ক্ষার বিপরীত 70% ভোটের মালিক জনগণকে আবার রাজপথে নামতে বাধ্য করে এবং ইস্যুকে আবার রাজপথে ঠেলে দেন, তাহলে জনগণকে গণভোটের রায় বাস্তবায়ন করার জন্য রাজপথে যাওয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প থাকবে না। আমরা মনে করি, আমরা চাই না যে কোনো সহিংসতা, অনিয়মতান্ত্রিক আন্দোলন, রাষ্ট্র এবং সরকার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক। আমাদের বিরোধী দলীয় নেতা পরিষ্কার বলেছেন আমরা তাই চাই না। সরকারকেও আমাদের সহযোগিতা করতে হবে, আমরাও সরকারকে সহযোগিতা করব। পার্লামেন্ট সেশনে আছেন, আসুন পার্লামেন্টে আপনারা এই জুলাই সনদ প্রসঙ্গে আপনারা আলোচনা করুন, সংবিধান সংস্কার পরিষদের বৈঠক ডাকুন। ওনারা সংবিধান সংশোধনের জন্য একটা কমিটি গঠনের প্রস্তাব করেছেন, বিরোধী দলের কাছে ওনারা সেই কমিটিতে নাম চেয়েছেন। বিরোধী দলের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে নো, আমরা সংবিধান সংস্কারের জন্য আন্দোলন করিনি, আমরা সংবিধান সংস্কার চেয়েছি, সংশোধনের জন্য নয়। ফলে সংশোধনের কোনো কমিটিতে আমরা নাম দেব না। আপনি সংবিধান সংস্কারের জন্য পার্লামেন্টারি কোনো বিশেষ কমিটি যদি গঠন করেন, সেখানে বিরোধী দল সেখানে নাম প্রস্তাবের চিন্তা করবে। এটা আমাদের নেতা ডক্টর শফিকুর রহমান, যিনি বিরোধী দলের নেতা, তিনি প্রস্তাব করেছেন। কিন্তু সরকার সেদিকে হাঁটছেন না। সরকার সংবিধান সংশোধনের জন্য একটা কমিটির প্রস্তাব করে রেখেছেন, আর বিরোধী দল সেটা নাকচ করে বলেছেন সংবিধানের সংস্কারের জন্য আপনারা বিশেষ কমিটি করলে আমরা সেটা বিবেচনা করব। ফলে আমি মনে করি সরকার যদি একটা সরকারের একেবারে যাত্রার শুরুর সময় দেশকে অস্থিতিশীল না করে বিরোধী দলের গণ আকাঙ্ক্ষার এই দাবি পূরণে যদি নমনীয় হন, সহযোগী হন, সাহায্য করেন, আন্তরিক হন, তাহলে আমরা মিলেমিশে গণতন্ত্রের যে দুই চাকা, একটা ট্রেজারি, একটা অপোজিশন, সম্মিলিতভাবে গণতন্ত্রের উন্নয়নে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানরা যে আত্মত্যাগ করেছে তাদের স্বপ্ন পূরণে আমরা গণতান্ত্রিক পথ বেয়ে আগাতে পারবো ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আগামী 20 তারিখের বিভাগীয় এই সমাবেশ সফল করার জন্য মহান আল্লাহ তাআলার সাহায্য কামনা করে, খুলনা বিভাগের কোটি কোটি মানুষের দোয়া, সহযোগিতা এবং উপস্থিতি কামনা করে সাংবাদিক বন্ধুরা যারা এতক্ষণ আমাদের প্রেস ব্রিফিংয়ে উপস্থিত থেকে ধৈর্য ধরে কথা শুনেছেন, তাদেরকে আমি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৈষম্য হচ্ছে যে যা দেয়া হচ্ছে সরকারি দলের এমপিদেরকে, সবটা পুরোপুরি সেই সম পরিমাণে দেওয়া হচ্ছে না, কম। ধরেন ওনাদেরকে আপনি যে টাকা দিলেন রাস্তা করার জন্য, কিছু টাকা দিয়েছেন, তাতে তারা তো 10টা রাস্তা হয়ে যাচ্ছে, কিন্তু বিরোধী দলের কোনো এমপিকে যে টাকা দিয়েছেন তাতে 2টা রাস্তা হইতেছে না। আপনি কাবিটার টাকা দিয়েছেন, যে কয়জনকে বিএনপির লোকেরা দিতে পারছে, বিরোধী দলের লোকেরা তা দিতে পারছে না। আমি এখানে বলিনি যে একেবারে কিছু দেওয়া হচ্ছে না, আমি তা বলিনি, কিন্তু এখানে আমরা বৈষম্য দেখতে পাচ্ছি এবং প্রায় জায়গাতেই মানে দলীয় লোকেরা যেখানে যেটা চাইতেছে সেটাই হয়ে যাইতেছে, আর দল না করলে আর তারা পিছনে পিছনে ঘোরা ছাড়া কোনো আর পথ নেই। আসলে বৈষম্যহীন জিনিসটা আমরা চাইতেছি আর কি। নেক্সট
হচ্ছে খুলনা 6-এর এমপি মাননীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ স্টেটমেন্ট দিয়ে পরিষ্কার অস্বীকার করে ওনার ওখানে কয়রাতে কোনো এপিএস নাই, এবং যা প্রচার করা হয়েছে পলিটিক্যালি ইন্টেনশনালি প্রতিপক্ষ সাজিয়ে গুছিয়ে এই কথাগুলো ওনারা বলেছেন। পরামর্শ করে ইউনিয়ন ভিত্তিক তাদের বরাদ্দগুলো ওনারা বন্টন করছেন। দ্বিতীয় হচ্ছে যে খুন খারাপি, হত্যাকাণ্ড, আইনশৃঙ্খলা অবনতিতে আমরা তো প্রতিবাদ করছি, পার্লামেন্টে বলছি। আমার উপরে জামাতের কেন্দ্রীয় দায়িত্ব থাকলেও এই যে মসজিদে খুলনার হত্যাকাণ্ড নিয়ে আমি কিন্তু নিজে স্টেটমেন্ট দিয়েছি। আমরা এগুলো করে যাচ্ছি। জামাত সবসময় চাচ্ছে যে প্রতিবাদের ভাষাটা একটু আপাতত নিয়মতান্ত্রিক, শান্তিপূর্ণ হন। এখন আপনারা যদি মনে করেন না এত শান্তি দরকার নাই, বাস ভাঙেন, গাড়িতে আগুন দেন, রাস্তা ব্লকেট করেন। আমরা আপাতত সরকারের প্রথম 6 মাসে সেই রাজনীতিতে আমাদের নেতা বলেছেন না, পার্লামেন্টে 2টা শব্দ নিয়ে ব্যবহার করেছেন, আমরা রেসপন্সিবল, দায়িত্বশীল এবং কনস্ট্রাকটিভ, গঠনমূলক বিরোধী দলের দায়িত্ব পালন করব। যতক্ষণ সরকার আমাদের এই পথে চলতে সাহায্য করবে আছে। যদি বাধ্য করেন যে না এই পার্লামেন্ট আর এত গঠনমূলক আর এত নিয়মতান্ত্রিক হবে না, তো তখন দেখা যাবে উই উইল ডিসাইড। তবে সেই জন্য আমরা এত রক্ত দেইনি। বাংলাদেশটা আবার পরমত সহিষ্ণুতার দিকে যাক, ভিন্নমত দমন পীড়ন, মারামারি, খুন খারাপি, গুলি, কারাগার, আয়নাঘর, হরতাল, ধর্মঘট, ভাঙচুর, এই রাজনীতি থেকে আমরা ফেরার জন্যই তো জুলাই সনদ করলাম। সেদিকে আমরা যেতে চাচ্ছি না রে ভাই। এটার জন্য এখন কয় না ওই দুই দিকেই তো প্রেম থাকতে হবে, প্রেম তো একতরফা হবে না। আমি আপনার খালি ভালো বলবো আর আপনি খালি মুখ ফিরায় নেবেন, প্রেমটা 2 তরফা লাগবে। আসেন এনটিভির আবু তৈয়ব, হ্যাঁ নোটিশটাকে আপনি উজ্জ্ব করেন, তাকে জোর করে পুশিনের নোটিশটাকে প্রত্যাহার করানো হয়েছে। এটা কি ইঙ্গিত করে? ভারতের হাই কমিশনার বাংলাদেশে যেদিন ঢুকলেন বেনাপোল বর্ডার দিয়ে হাঁটতে হাঁটতে বলে এই আকাশ বাতাস তো আমার, সব আমরা একসাথে থাকলে তো ভালো হতো। কি শুনছেন না আপনারা? তা ওদিকে গেলেন, ওদিকে শুভেন্দু অধিকারী বললেন নির্বাচনে মুখ্যমন্ত্রী হওয়ার পরে যে শেখ হাসিনা শাহজালাল বিমানবন্দরে গিয়ে নামবে। কি শুনছেন আপনারা? কথা একটু বলেন আপনারা। আবার পুশিনের ব্যাপারে রেগুলার চলতেছে, আমাদের 26টি সীমান্তবর্তী জেলায় পুশিনের বিরুদ্ধে প্রতিবাদ সভা হয়েছে, কোনো দল করেনি, আমরা করেছি। গভর্নমেন্ট স্ট্রংলি কোনো প্রতিবাদ করেনি। ইভেন পার্লামেন্টে দেওয়া নোটিশকে প্রত্যাহার করতে বলা হয়েছে সরকারের পক্ষ থেকে। ফলে দুর্বল পররাষ্ট্র নীতি। আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই, ভারতের অখণ্ডতা সার্বভৌমত্বকে আমরা সম্মান করি, কিন্তু প্রতিবেশী হিসেবে আপনিও তো আমার অখণ্ডতাকে সম্মান করবেন। আপনি যদি বলেন 2 মিনিট লাগবে বাংলাদেশ দখল করতে, এটা কি আমার অখণ্ডতার প্রতি সম্মান দেখানো হলো? এটা তো ওখানকার নেতারা বলতেছেন। সেই জন্য আমরা 2 দেশের মধ্যে মর্যাদা চাই, সাম্য চাই, ন্যায্যতার ভিত্তিতে। একটা বিগ ব্রাদারলি অ্যাটিটিউড, দাদাগিরি করে আমাদেরকে কোনো আধিপত্যবাদের সেবাদাস হিসেবে আমাদেরকে রাখা যাবে না। আমরা চাই সম্মান নিয়ে ভারত অখণ্ড থাকুক, স্বাধীন সার্বভৌম থাকুক, আমরাও থাকি। আমাদের সার্বভৌমত্বের উপরে আঘাত আসুক এটা আমরা চাই না। এ প্রতিবাদ আমরা